বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল ভাই এ কারণেই তাহলে অস্ট্রেলিয়ায় বসে আছেন, বাংলাদেশে আসেননি। কেননা পাকিস্তানের এই অপমানটা তার হয়তোবা সহ্য হতো না। পাকিস্তান অতিথি, যেন তেন অতিথি নয়। বুলবুল ভাইয়ের কথায় তারা বিশ্বকাপ খেলেছে, বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ খেলেছে, এইরকম অতিথি। ফলে নিজ দেশের সম্মানের চেয়ে অতিথির অসম্মানটা তার কাছে বোধহয় বড় হয়ে উঠেছে। এটা আমরা বিশ্বকাপের সময় দেখেছি যে বাংলাদেশ যে ওয়ার্ল্ড কাপে খেলতে পারছে না, সেই কষ্ট তার যতটা, তার চেয়ে বেশি আনন্দ পাকিস্তানকে যে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে তিনি রাজি করেছেন সেই জায়গাটাতে। ওই কারণে আমি বলছি যে নিজ দেশের সম্মানের চেয়ে অতিথি পাকিস্তানের এই অপমানটা তিনি হয়তো নিতে পারবেন না। বুঝতে পেরেছিলেন যে এই দল পাকিস্তান পাঠাচ্ছে তাতে করে বাংলাদেশের বিপক্ষে ওদের কোনো চান্স নেই। এর চেয়ে বুলবুল ভাই ভেবেছেন যে আমি অস্ট্রেলিয়াতেই বসে থাকি, তিনি অস্ট্রেলিয়ায় বসে আছেন। সেটা যাই হোক, বুলবুল ভাই করুন, বিসিবি করুন, পিসিবি করুন। আমাদের মেহেদী হাসান মিরাজদের যে দল, ওয়ানডে দল, তারা একটা নতুন সাইকেলই আমরা বলতে পারি শুরু করেছে। এবং সেই ক্ষেত্রে 2027 ওয়ানডে বিশ্বকাপ খেলার জন্য এই সিরিজটা কতটা গুরুত্বপূর্ণ আমরা এ নিয়ে অনেক আলোচনা করেছি। এবং তাতে আমরা রাইট নোটেই শুরু করলাম। প্রথম ম্যাচটাতে পাকিস্তানকে 8 উইকেটে বাংলাদেশ হারিয়ে দিল। একেবারে বিস্ফোরক জয়, বিধ্বংসী জয়। কতটা জানেন? যারা ভেবেছিলেন যে বাংলাদেশ পরে ব্যাটিং করবে, এই রমজান মাসে ইফতারের পর এসে ওই সন্ধ্যার সময় বাংলাদেশের ব্যাটিংটা উপভোগ করবেন, তারা সেই সুযোগটাই পাননি। কেননা ইফতারের মধ্যেই খেলাটা শেষ হয়ে গেছে। কেননা দুই দলের ইনিংস মিলিয়ে ম্যাচের দৈর্ঘ্য হওয়ার কথা ছিল 50+50 100 ওভার, সেখানে 50 ওভারও হয়নি। পাকিস্তান 30.4 ওভারে 114 রান অল আউট, বাংলাদেশ 15.1 ওভারে সেই রান টপকে গিয়েছে। অর্থাৎ পাকিস্তান বাংলাদেশের ইনিংস মিলিয়ে ম্যাচের দৈর্ঘ্য 45.5 ওভার। এক ইনিংসের সমানও আসলে হয়নি। বাংলাদেশ এরকম ডমিনেট করেই পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচটা জিতলো, 8 উইকেটে জিতলো। এবং তাতে করে 3 ম্যাচের সিরিজে 1-0 ব্যবধানে বাংলাদেশ এগিয়ে গেল। বাকি 2টা ম্যাচের একটা জিততে পারলে আমাদের সিরিজ জয় যেমন নিশ্চিত হবে, ঠিক তেমনিভাবে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে 10 থেকে 9 নম্বরে ওঠাটাও নিশ্চিত হয়ে যাবে। প্রথম ম্যাচে এরকম জয়ের পর ওই সিরিজ জয়ের আশাটা তো একটা ন্যূনতম আশা। এইটা ম্যাচ সিরিজ শুরুর আগেও বলেছিলাম। কিন্তু এইরকম জয়ের পর তো এখন মনে হচ্ছে যে 3-0 কম কোনো কিছু হলে সেটাই বরং বাংলাদেশের ব্যর্থতা। প্রথম ম্যাচে বাংলাদেশের পারফরমেন্সটা আমাদেরকে এতটাই কনফিডেন্স দিচ্ছে। বাংলাদেশের যে বিস্ফোরক বিধ্বংসী জয়, সেইখানটাতে টার্নিং পয়েন্ট কোনটা, তা নিয়েই তো এই আলোচনাটা। ব্যাটিংয়ে ভাই টার্নিং পয়েন্ট খোঁজার কিছু নেই। পাকিস্তান যখন 114 রান করেছে, ম্যাচ সেইখানটাতেই শেষ। আমরা কত তাড়াতাড়ি জিতবো সেইটাই দেখার বিষয় ছিল। এবং আমরা আক্ষরিক অর্থেই 50 ওভার্সের একটা ম্যাচকে, ইনিংসটাকে আমরা 20 ওভার্সের ইনিংস ভেবে নিয়ে হয়তো বা ওই ইফতারির ব্যাপারটা মাথায় ছিল বলেই আমাদের ক্রিকেটাররা, ব্যাটসম্যানরা খেলেছেন এবং 15.1 ওভারেই আমরা ম্যাচটা জিতে গিয়েছি। সাইফ হাসান 4 রান করে শুরুতে শাহিন শাহ আফ্রিদি বলে পয়েন্টে ক্যাচ দিয়ে আউট হয়েছেন, তাতে কিছুই হয়নি। কেননা তানজিদ হাসান তামিম, যিনি এই ম্যাচে একাদশে এসেছেন, একটু সারপ্রাইজিংলি সৌম্য সরকারকে বাদ দিয়ে তাকে একাদশে নেয়াটা, সৌম্য লাস্ট 2টা ইনিংসে, লাস্ট সিরিজটাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 45 এবং 91 রানের 2টা ইনিংস ছিল। সো সেইখানটাতে তানজিদ তামিম প্র্যাকটিস ম্যাচে তিনি খুব ভালো করেছেন, বিসিএল এ ভালো করেছেন, সেই কারণে তাকে নেওয়া হয়েছে এবং সেইটার জাস্টিফিকেশন তিনি করেছেন দুর্দান্ত একটা ইনিংস খেলে। সেকেন্ড উইকেট পার্টনারশিপে নাজমুল হোসেন শান্তর সঙ্গে 67 বলে 82 রান যোগ করেন। তিনি নিজে হচ্ছে গিয়ে 32 বলে 50 করেছেন। তারপরে 42 বলে 67 রানে নট আউট ছিলেন এবং তার মধ্যে 5টা ছক্কা মেরেছেন এবং 7টা 4 মেরেছেন। অর্থাৎ 58 রানে নিয়েছেন তিনি এই 4 ছক্কা থেকে। বাকি 9 রান শুধুমাত্র দৌড়ে নিয়েছেন তানজিদ তামিম। খেলা যখন আমরা প্রায় জিতে গিয়েছি, জয়ের জন্য মাত্র 6 রান দরকার, তখন 33 বলে 27 রান করে নাজমুল হোসেন শান্ত আউট হন। সেটাতে আসলে খুব একটা পার্থক্য হয়নি, জাস্ট আনুষ্ঠানিকতার অপেক্ষা। বাংলাদেশ 15.1 ওভারেই 8 উইকেটে ম্যাচটা জিতে নিয়েছে। ফলে ব্যাটিং ইনিংসের এই জায়গাটা থেকে টার্নিং পয়েন্ট খোঁজাটা কোনো মানেই হয় না। বোলিং ইনিংস, নাহিদ রানা ওফ কি বোলিংটা করেছেন! ফাস্ট বোলিংয়ের যথার্থ প্রদর্শনী তিনি দেখিয়েছেন। মিরপুরের এই উইকেটটা তুলনামূলক লাইভলি ছিল, একটুখানি গ্রাসও ছিল, ক্যারিও ছিল। মানে আমরা লাস্ট সিরিজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যে দেড় উইকেটে খেলেছি, সেই তুলনায় এই উইকেটটা বেশ ভালো উইকেট ছিল। এবং এখন থেকে ওয়ার্ল্ড কাপ পর্যন্ত আমরা যে এই জাতীয় উইকেটটাতেই খেলবো টাইম এন্ড এগেন। পাকিস্তান 114 রানে অল আউট হয়েছে বটে, কিন্তু আমি মনে করি যে যেই উইকেটটা ছিল সেটা এর চেয়ে অনেক ভালো উইকেট ছিল। নাহিদ রানার দুর্দান্ত বোলিংয়েরই কোনো জবাব আসলে পাকিস্তানের ব্যাটসম্যানদের সামনে ছিল না। এই নাহিদ রানা, যিনি ওয়ানডে ফরম্যাটে আসলে অনিয়মিত এবং গত 2 বছরে তিনি মাত্র 5টা ওয়ানডে ম্যাচের একাদশে ছিলেন এবং সেই 5 ম্যাচ মিলিয়ে মাত্র
5টা উইকেট পেয়েছেন, সেই 5টা ম্যাচও খেলেছেন 4টা আলাদা আলাদা সিরিজে। ফলে বুঝতেই পারছেন আমাদের ওয়ানডে প্ল্যানিং এর কোথাও নাহিদ রানা নেই সেইভাবে, এবং যখনও তিনি থাকেন সেইখানটাতে খুব একটা পারফর্ম তিনি করতে পারেননি। আগের 5টা ওয়ানডেতে যিনি 5 উইকেট নিয়েছেন, তিনি এই ম্যাচের প্রথম 5 ওভারেই 5 উইকেট নিয়েছেন, প্রত্যেকটা ওভারে একটা করে উইকেট নিয়েছেন। পাকিস্তানের শুরুটা কিন্তু খারাপ হয়নি। বাংলাদেশের ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ টস জিতে পাকিস্তানকে যখন ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায়, তারা পাওয়ার প্লে 10 ওভারের মধ্যে মানে 41 রানে তারা পৌঁছে যায়। ওই পাওয়ার প্লে লাস্ট বলটাতে নাহিদ রানা যে ওভারে করতে আসলেন, সেই লাস্ট বলটাতে তিনি সাহেবজাদা ফারহানের উইকেটটা তুলে নিলেন শর্ট অফ লেন্থের বলে। এটা পয়েন্টে আফিফ হোসেনের ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে গেলেন। নেক্সট ওভারটাতে শামিলকে তিনি আউট করেছেন, আবারও একটা শর্ট অফ লেন্থের বল, যেই পেসে পরাস্ত হয়েছেন, কোনো অ্যান্সারই পাননি ওই ব্যাটসম্যান, তার টপেজ হয়ে গেছে, লিটন দাস সেই ক্যাচটা সহজভাবে ধরে নিয়েছেন। নেক্সট ওভারটাতে তিনি আরও একটা উইকেট তুলে নিয়েছেন মাস সাদাকাতের, ওই একই রকম ভাবে শর্ট অফ লেন্থের বল, আবারও পেসে বিট হয়েছেন। এইবার হচ্ছে গিয়ে ফাইন লেগে টপেজ হয়ে ফাইন লেগে তিনি ক্যাচ দিয়ে আউট হয়ে গেছেন। মোহাম্মদ রিজওয়ান নেক্সট ওভারটাতে দুর্দান্ত একটা ডেলিভারি ছিল, সেইখানটাতে অ্যাঙ্গেলে রিজওয়ানের হচ্ছে গিয়ে ব্যাটের আউটসাইড এজ নিয়ে লিটন দাস খুব ভালো একটা ক্যাচ ধরেছেন। তবে সবচেয়ে তৃপ্তিদায়ক সম্ভবত 5th উইকেটটা সালমান আলী আগার, সেইটা নাহিদ রানার জন্য, সেইটা বাংলাদেশের ফিল্ডিং এর সবার জন্য, সেইটা আমাদের ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজের জন্য। কেননা শর্ট লেগে এখানে একজন ফিল্ডার দাঁড় করিয়েছিলেন এবং নাহিদ রানার আবারও শর্ট অফ একটা লেন্থের বলে একেবারে টেস্ট ম্যাচের ফিল্ডিং এবং টেস্ট ম্যাচের মতো করে আউট হয়েছেন। শর্ট লেগে ক্যাচটা দিয়ে তিনি তানজিদ তামিম কয়েকবারের চেষ্টায় ক্যাচটা ধরেছেন। নাহিদ রানা তার প্রথম 5 ওভারের প্রতিটাতেই একটা করে উইকেট নিয়ে 5 উইকেট পেয়ে গেলেন। ইনফ্যাক্ট তার 6 উইকেটও হতে পারতো যদি ওই রিভিউটা বাংলাদেশ নিত, বাংলাদেশ ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ নিতেন। তিনি ফাহিম আশরাফকে এলবিডব্লিউ করেছিলেন, মানে অ্যাপিল করেছিলেন, আম্পায়ার আউট দেয়নি। বাংলাদেশ অনেক হিসাব নিকাশ করে কিভাবে যেন রিভিউটা নিল না, কত বাজে বাজে রিভিউ বাংলাদেশ নিয়ে নেয়, কিন্তু এটা নিল না। যাই হোক, তো ওইটা পরে দেখা গেল যেটা রিভিউ নিলে আসলে ওই উইকেটটাও নাহিদ রানা পেয়ে যেতেন, সেটা হয়নি। তারপরেও 7 ওভারের একটা স্পেল টানা করেছেন, সেইখানটাতে তিনি 24 রান দিয়ে 5 উইকেট নিয়েছেন, যেটা পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের বোলারদের মধ্যে ওয়ানডেতে সবচেয়ে ভালো বোলিং এর রেকর্ড। মুস্তাফিজুর রহমানের লর্ডসে 75 রানে 5 উইকেট যেটা ছিল সেইটাকে টপকে গিয়ে নাহিদ রানার এই যেটা তোপটা শুরু করেছিলেন সেটা কন্টিনিউ করে নিয়ে গেছেন মেহেদী হাসান মিরাজ। তিনি 3টা উইকেট পেয়েছেন। আমাদের ক্যাপ্টেন তাসকিনও যখন একটা উইকেট পেলেন, 82 রানে পাকিস্তানের 9 উইকেট পড়ে যায়। 100 আগে তাদের অল আউট হয়ে যাওয়াটা তখন মনে হচ্ছিল কেবল সময়ের ব্যাপার, কিন্তু লাস্ট উইকেট পার্টনারশিপে ফাহিম আশরাফ ওইখানটাতে স্পেশালি এক সাইডটা আগলে ধরে রেখেছিলেন এবং সেইখানটাতে 32 রানের একটা পার্টনারশিপ করলেন। ফাহিম আশরাফ নিজে 37 করেছেন। সেই পার্টনারশিপটা ব্রেক হয়েছে যখন মুস্তাফিজুর রহমান ফাহিম আশরাফকে আউট করলেন। 30.4 ওভারে 114 রানে পাকিস্তান অল আউট হয়ে গেছে এবং তারপর বললাম যে বাংলাদেশ সেই রান আবার টপকে গেছে 15.1 ওভারে, হাতে 8 উইকেট রেখেই। তাহলে বাংলাদেশ যে ম্যাচটা জিতলো সেখানটাতে টার্নিং পয়েন্ট কোনটা? খুবই সহজ, খুবই সহজ, নাহিদ রানার বোলিং স্পেলটা। নাহিদ রানা আসার আগ পর্যন্ত পাকিস্তানের 2 ওপেনার তারা তো খারাপ করছিলেন না। পাওয়ার প্লেতে তারা কোনো উইকেট, হ্যাঁ বিস্ফোরক স্টার্ট হয়তো হয়নি, কিন্তু উইকেট তো তারা হারাননি এবং 40 পেরিয়ে গেছে, 41 রান হয়ে গেছে জুটিতে। এবং সেইখানটাতে নাহিদ রানা তার ওই যে প্রথম ওভার থেকেই যে তিনি ব্রেক থ্রুটা দিলেন এবং সেইখানটাতে থামলেন না, প্রথম 5 ওভারের প্রতিটাতে যে একটা করে 5টা উইকেট নিলেন, ওতেই পাকিস্তানের আসলে একেবারে মেরুদণ্ড ভেঙে গিয়েছে। তারপরেই আসলে নিশ্চিত হয়ে গেছে যে মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামের এই উইকেটে হয়তো বা যেইটা 230 রান 40 রান হতে পারতো এরকম উইকেটে, সেইটা তারা এর ধারে কাছেও যেতে পারবে না। আর ফাইনালি গিয়ে তো মনে হচ্ছে যে 100টা তারা টপকেছে সেইটাই বেশি, যদিও 114 রান যে করেছে সেটা বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের সবচেয়ে লোয়েস্ট স্কোর। এর আগে লোয়েস্ট ছিল 1999 বিশ্বকাপের বাংলাদেশের নর্দাম্পটনের সেই মহাকাব্যিক জয়ে 161 রান পাকিস্তান করেছিল, তার চেয়ে অনেক কম পাকিস্তান করলো 114। তারপরও তারা ভাবতে পারে যে অনেক বেশি করেছি, যে 100-র মধ্যে তো আর অল আউট হয়নি।